শুভ সন্ধ্যা সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাভিউ সারাদিনের খবর। স্টুডিও থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি আমি শ্রাবণী তালুকদার। এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি সারাদিনে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ ঘটনা সংক্ষিপ্ত রূপে। আজ বৃহস্পতিবার 23 আষাঢ় 1429 বঙ্গাব্দ 7 জুলাই 2022 খ্রিস্টাব্দ। প্রথমেই জানিয়ে দেব বৃহত্তর সিলেট বিভাগের বিভিন্ন খবর। সিলেটে কোরবানির পশুর হাটে বিক্রিকিনি একেবারেই কম। হাটে গরুর কোনো কমতি না থাকলেও ক্রেতাদের উপস্থিতি কম দেখা যাচ্ছে। কাঙ্ক্ষিত বিক্রিকিনি না হওয়ায় পশু ব্যবসায়ীদের মধ্যে এখনও হতাশা বিরাজ করছে। সিলেটের বিভিন্ন পশুর হাট ঘুরে দেখা গেছে এমন চিত্র। বিশ্বনাথ উপজেলার অন্যতম বড় পশুর হাট বসে উপজেলা সদরে। গতকাল বুধবার বিকেলে এই সদরের পশুর হাটে গিয়ে শত শত গরু এবং ছাগল দেখা গেছে, কিন্তু সেই তুলনায় ক্রেতাদের উপস্থিতি একদমই কম। অন্যদিকে যেসব ক্রেতা হাটে এসেছেন তাদের অনেকেই গরু না কিনে ফিরে গেছেন। এর কারণ হিসেবে মাত্রা ছাড়া দামের কথা বলছেন তারা। উপজেলার অলঙ্কারী ইউনিয়নের কামালপুর গ্রামের হুশিয়ার আলী বলেন, বিক্রেতারা অত্যধিক দাম চাচ্ছেন, যে কারণে রীতিমতো মাত্রা ছাড়া দাম চান এবং সেটি যে গরু সর্বোচ্চ 70,000 টাকা হতে পারত সেটির দাম চাচ্ছেন 90,000, যার ফলে তিনি গরু না কিনে বাড়ি ফিরেছেন। রংপুর থেকে গরু নিয়ে আসা খবির উদ্দিন বলেন, বিক্রি নিয়ে মোটামুটি হতাশ এখনো পর্যন্ত। আজ ছাড়া 2 দিন দেখা গেছে, বাকি 2 দিন তিনি বিক্রি হওয়ার আশা করছেন। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। হবিগঞ্জের বানিয়াচংয়ে ছেলের মাছ ধরা দেখতে গিয়ে প্রাণ গেল মোটরসাইকেল আরোহী পিতা মানিক মিয়ার। আজ বৃহস্পতিবার 7 জুলাই বিকেলে হবিগঞ্জ বানিয়াচং সদরের সুটকি ব্রিজ এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত মানিক মিয়া উপজেলার কার্তুনপাড়া মহল্লার মৃত সমেদ মিয়ার ছেলে। বানিয়াচং থানার ওসি মোহাম্মদ ইমরান হোসেন জানিয়েছেন, মানিক মিয়া নামে ওই ব্যক্তির পুত্র সুটকি ব্রিজ এলাকায় জাল দিয়ে মাছ ধরছিল। এক পর্যায়ে শখের বশে ছেলের মাছ ধরার দৃশ্য দেখতে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন তিনি। প্রথমত সুটকি ব্রিজের কাছাকাছি পৌঁছলে একটি মিনি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। সুনামগঞ্জের তাহিরপুরে ত্রাণ চাওয়াকে কেন্দ্র করে অসহায় এক বন্যা দুর্গত যুবককে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউপি সদস্যের বিরুদ্ধে। গুরুতর আহত যুবকের নাম আলী, তার বয়স 25। তিনি উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের কুডেপাড়া গ্রামের শামসু মিয়ার ছেলে। বুধবার দিবাগত রাত 9:30টার দিকে শ্রীপুর বাজারে এই ঘটনাটি ঘটে। জানা যায়, উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের 7 নং ওয়ার্ড সদস্য আবুল কালাম ওরফে আবুল মেম্বার তার লোকজন নিয়ে বুধবার দুপুরে বন্যা দুর্গতদের জন্য কুড়েপাড়া গ্রামে ত্রাণ নিয়ে যান। ত্রাণ দেওয়া শেষে আলী নামে একজন তার কাছে মেম্বারের কাছে ত্রাণ চাইলে এই সময় মেম্বারের চাচাতো ভাইয়ের সঙ্গে আলীর কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে মেম্বার এবং রাসেল আলীকে ত্রাণ না দিয়ে চলে যায় এবং সন্ধ্যার দিকে বাজার করার জন্য সে বাজারে গেলে মেম্বারের লোকজন তাকে কুপিয়ে জখম করে। সিলেটে বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে, তবে বাড়ছে ভোগান্তি। চারদিকে ছড়াচ্ছে পানিবাহিত রোগ, জ্বর, ডায়রিয়া, সাপের দংশন এবং নানা চর্মরোগ সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন লোকজন। চলমান বন্যার কারণে বৃহস্পতিবার 7 জুলাই দুপুর পর্যন্ত সিলেট বিভাগে এসব রোগে আক্রান্ত হয়েছেন মোট 9,863 জন। এর মধ্যে গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 507 জন। স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে হেলথ এমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম সূত্রে এসব তথ্য জানা গেছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এই পর্যন্ত পানিবাহিত রোগে সিলেট বিভাগে 9,863 জন আক্রান্ত হয়েছেন এবং এর মধ্যে সিলেট জেলায় 2,884 জন, সুনামগঞ্জে 1,778, হবিগঞ্জে 3,033 এবং মৌলভীবাজারে 2,236 জন। জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া, সাপের দংশন, চোখের প্রদাহ, চর্মরোগ সহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন মানুষ, তবে এর মধ্যে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যাই ছিল সবচেয়ে বেশি। সুনামগঞ্জ শহরের পৌর এলাকা থেকে পুলিশের কর্মরত এক এসআই এর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল 11:30টার দিকে পৌর শহরের মরাটিলা এলাকা থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মহিলার নাম রিক্তা বেগম, তার স্বামী মোহাম্মদ আমিরুল সুনামগঞ্জের দিরাই থানার এসআই পদে কর্মরত রয়েছেন। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন সুনামগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন চৌধুরী। তিনি বলেন, সকালে খবর পেয়ে তারা মরদেহটি উদ্ধার করেছেন এবং তার স্বামী দিরাই থানার এসআই পদে কর্মরত আছেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং বিষয়টি অধিক গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এতক্ষণ শুনছিলেন সিলেট বিভাগের বিভিন্ন খবর। এবারে জাতীয়। দেশে জ্বালানি তেলের দাম বাড়তে পারে এমন ইঙ্গিত দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নাসরুল হামিদ। একই সঙ্গে তেল ব্যবহারে মিতব্যয়ী হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। বৃহস্পতিবার সংবাদ মাধ্যমে পাঠানো এক অডিও বার্তায় এসব কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, সারা বিশ্বে তেলের দাম ঊর্ধ্বগতির কারণে বিভিন্নভাবে বিভিন্ন পদক্ষেপ তারা নিয়েছেন। তেলের মূল্য বৃদ্ধি তারা সমন্বয় করছেন। ভারতের কথায় যদি বলা হয়, তাদের
35 থেকে 50 টাকা ডিফারেন্সে প্রতি লিটার তেল বেড়েছে। এবং তিনি আরও বলেন, বাংলাদেশে 64% বিদ্যুতের পাওয়ার প্ল্যান্ট গ্যাস দিয়ে চলে, তাই নিজস্ব ন্যাচারাল গ্যাস তারা দিন দিন বাড়াচ্ছেন আর দিন দিন কমছে দুটো দিক থেকেই। যেটা বাড়াচ্ছেন সেই খনিগুলো থেকে গ্যাস পাচ্ছে খুবই অল্প পরিমাণে পাওয়া যাচ্ছে, তাই তিনি আগামী 5 বছর থেকে তিনি ধীরে ধীরে গ্যাস কমানোর কথা বলে আসছেন। তিনি আরও বলেন, বড় কথা হলো অ্যাডজাস্টমেন্টটা করতে পারা যাচ্ছে না, যে ঘাটতিটা রয়ে গেছে সেটা ইম্পোর্ট দিয়ে পূরণ করার সম্ভাবনা রয়েছে। লোডশেডিং সেপ্টেম্বর পর্যন্ত চলার সম্ভাবনা রয়েছে। চলমান গ্যাস বিদ্যুৎ সংকট কাটিয়ে উঠতে কমানো হতে পারে সরকারি অফিস আদালতের সময়। করোনা মহামারীর সময়ের মতো আবারও চালু হতে পারে হোম অফিস। শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের ব্যবহার নিয়ন্ত্রণে আনা হবে এবং সারা দেশে বন্ধ করা হবে আলোকসজ্জা। এখন দেশ জুড়ে যে লোডশেডিং চলছে তা সেপ্টেম্বর পর্যন্ত চলতে পারে বলে জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই এলাহী চৌধুরী এসব কথা বলেছেন। সারা দেশে গ্যাস বিদ্যুৎ পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত সভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সভাটি অনুষ্ঠিত হয়। ঈদুল আজহা উপলক্ষে ঢাকার নদী বন্দর সদরঘাট টার্মিনাল এলাকায় আজ বৃহস্পতিবার সকালে ঘরমুখো মানুষের ভিড় কম ছিল, তবে দুপুরের পর থেকে যাত্রীদের চাপ বাড়ছে। এদিকে সকালে চাঁদপুর নৌপথে যাত্রীদের চাপ থাকলেও দক্ষিণাঞ্চলের বরিশাল, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর, আমতলী, বরগুনা, হুলারহাট সহ বেশ কয়েকটি রুটে যাত্রীদের ভিড় কম ছিল। আজ সকালে ঢাকা নদী বন্দর সদরঘাট টার্মিনাল এলাকায় গিয়ে চাঁদপুর নৌপথের পল্টনে যাত্রীদের ভিড় দেখা গেছে। যাত্রীর পরিবার পরিজন এবং মালামাল নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে লঞ্চে উঠেছেন। দক্ষিণাঞ্চলগামী লঞ্চগুলোর প্লাটুনে যাত্রীদের তেমন উপস্থিতি নেই। লঞ্চের কর্মচারীদের তেমন হাঁকডাকও দেখা যায়নি। লঞ্চের ভিতরেও ডেকেও যাত্রীর সংখ্যা কম ছিল। সড়ক দুর্ঘটনা রোধে বৃহস্পতিবার 7 জুলাই থেকে 7 দিন মহাসড়কে মোটরসাইকেল চলাচলে নিয়ন্ত্রণে থাকবে এবং এছাড়া কারণ ছাড়া এ সময় মহাসড়কে মোটরসাইকেল চালানো যাবে না। এক জেলা থেকে আরেক জেলায় মোটরসাইকেলে করে যাওয়া যাবে না, তবে যৌক্তিক কারণ দেখালে মহাসড়কে মোটরসাইকেল চালানো যাবে বলে জানিয়েছে পুলিশ। বিশেষ করে ঢাকার পাশের জেলাগুলোতে মোটরসাইকেল বাড়ি নিয়ে যাওয়া যাবে। সম্প্রতি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ জানায়, অনুমোদিত এলাকার বাইরে মোটরসাইকেল রাইডিং শেয়ারিং করা যাবে না এবং পবিত্র ঈদুল আজহার আগের 3 দিন এবং ঈদের দিন এবং ঈদের পরের 3 দিন সারা দেশে মোটরসাইকেল যৌক্তিক কারণ ছাড়া চালানো যাবে না এবং পাশাপাশি এক জেলার রেজিস্ট্রেশনকৃত মোটরসাইকেল অন্য জেলায় চালানো যাবে না বলে জানিয়েছেন তিনি। দুর্ঘটনার আশঙ্কা থাকায় পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করা হয়েছে। অথচ এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাওয়া প্রান্তের টোল প্লাজায় দায়িত্বরত কর্মীদের চোখ ফাঁকি দিয়ে এক মোটরসাইকেল আরোহী উঠেছে সেতুতে। আজ বৃহস্পতিবার বেলা 11টার দিকে এই ঘটনাটি ঘটে। সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজা এলে সেখানে দায়িত্বরত সেনাবাহিনীর টহল দল তাকে আটক করে পুলিশের সোপর্দ করেছে। আটক হওয়া তরুণের নাম খালেদ মাহফুজ। তার বাড়ি নড়াইলের নাগারগাতি থানার পানিপাড়া গ্রামে। তিনি ঢাকা থেকে মোটরসাইকেল নিয়ে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। দুপুরের পর থেকে বাড়তে শুরু করেছে যানজট। বেলা যত বাড়ছে যানজটে দাঁড়িয়ে থাকা গাড়ির সারিও ততই দীর্ঘ হচ্ছে। সাভারের 2টি মহাসড়কে প্রায় 34 কিলোমিটার যানজট লেগে আছে। এছাড়াও একটি সড়কে 21 কিলোমিটার এলাকার বিভিন্ন স্থানে যানবাহনের জটলা লেগে আছে। এই যানজট এবং রোদের উত্তাপের কারণে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা, সেই সঙ্গে কুরবানির পশু নিয়েও বিপাকে পড়েছেন অনেক পাইকাররা। আজ দুপুর 12:30টার দিকে আশুলিয়া নবীনগর চন্দ্রা মহাসড়কের ত্রিমুড়ে তীব্র যানজটের চিত্র দেখা গেছে। জানা গেছে, নবীনগর চন্দ্রা মহাসড়কের চন্দ্রা থেকে নবীনগর পর্যন্ত 16 কিলোমিটার যানজট এবং ঢাকা রিচা মহাসড়কের নবীনগর থেকে হেমায়তপুর পর্যন্ত প্রায় 17 কিলোমিটার রাস্তা জুড়ে যানজট রয়েছে। এসব মহাসড়কে হাজার হাজার যানবাহন ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রয়েছে। এবারে আন্তর্জাতিক। পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। নিজ দলের মন্ত্রীদের গণপদত্যাগ এবং এমপিদের অনুরোধের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার 7 জুলাই সরকার প্রধানের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। এদিকে ডাউন স্ট্রিটে সরকারি বাসভবনের দরজায় দাঁড়িয়ে জনসন জানান, সহকর্মীদের মতামতকে সম্মান জানাতে প্রধানমন্ত্রিত্ব থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। তবে পরবর্তী প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব পালন করবেন এই কনজারভেটিভ নেতা। এর আগে অবশ্য পদত্যাগ করতে অস্বীকার করেছিলেন বরিস জনসন। তিনি বলেছিলেন, একজন প্রধানমন্ত্রীর কাজ হচ্ছে কঠিন পরিস্থিতি মোকাবেলা করা, তাই তিনি পদত্যাগ করবেন না। তবে এরপর একযোগে 54 জন মন্ত্রী পদত্যাগ করলে জনসন সরকার পদত্যাগ কেবল সময়ের অপেক্ষা হয়ে দাঁড়ায়। শেষ পর্যন্ত দলীয় মন্ত্রী এমপিদের অনুরোধে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছেন তিনি। এবারে খেলার খবর। বাংলাদেশ টি-20 দলে চিন্তার জায়গা অনেক ছিল, এর মধ্যেও যেন আলাদা উদ্বোধনী জুটি। টি-20 থেকে অভিজ্ঞ তামিম ইকবাল বিরতি নেওয়ার পর অনেকেই চেষ্টা করে দেখা হয়েছে, কিন্তু কেউই থিত হতে পারেননি। তামিম সর্বশেষ টি-20 খেলেছেন 2020 সালে জিম্বাবুয়ের বিপক্ষে।
এরপর 32 ম্যাচে 9 ওপেনারকে খেলিয়েছে বাংলাদেশ। এর মধ্যে একবারই কেবল 100 রান ছাড়িয়েছে উদ্বোধনী জুটি, 11 বার যেতে পারেনি 2 অঙ্কের ঘরে। এর আগে অধিনায়ক বলেছেন চিন্তার কিছু নেই, তিনি উদ্বোধনী জুটি নিয়ে ওইভাবে চিন্তিত নন। বাংলাদেশের উদ্বোধনী জুটি নিয়ে খুব চিন্তার জায়গা দেখছেন না অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচ সিরিজের প্রথম 3টি ভেসে যায় বৃষ্টিতে এবং দ্বিতীয়টি হারে বাংলাদেশ। তাই আজ বৃহস্পতিবার 7 জুলাই তৃতীয় ম্যাচ খেলতে মাঠে নামছে মাহমুদুল্লাহ রিয়াদের দল। ওয়েস্ট ইন্ডিজ সফরে দেশে ফেরার সপ্তাহ পার হতে না হতেই জিম্বাবুয়ের উদ্দেশ্যে রওনা করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তবে সাকিব আল হাসান ছুটি নেওয়ার এই সফরে যাবেন না। আজ বৃহস্পতিবার মিরপুরে সংবাদ মাধ্যমকে বিবিসির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনিস বলেছেন, অনেক দ্বিতীয় সারির দল যাচ্ছে না, আর শক্ত হয়ে উঠতে বাংলাদেশ দলকে পাঠানো হচ্ছে। তবে সাকিব যাচ্ছে না জানিয়ে তিনি বলেন, সিনিয়র খেলোয়াড়ের বেশিরভাগই অ্যাভেলেবল, তারা সবাই খেলতে চায়। সিনিয়র যারা খেলে সবাই তো সিনিয়র, কয়েকজন ছাড়া এখন বাকি সবাই সিনিয়রই রয়েছেন দলে এবং তাদের মধ্যে সাকিব যাবেন না বলে আগেই তিনি নিশ্চিত করেছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ শুনছিলেন সারাদিনের বিভিন্ন খবর। শেষ করার আগে জানিয়ে দেব সারা দেশের করোনা ভাইরাস পরিস্থিতি। দেশে গত 24 ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে 3 জনের এবং এই সময় দেশে 1170 জনের করোনা শনাক্ত হয়। এর আগের দিন করোনায় 4 জনের মৃত্যু হয়েছিল। শনাক্তের সংখ্যা 1728। আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, 24 ঘন্টায় 10,882টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার 16.54। এর আগের দিন এই হার ছিল 16.89। গত 24 ঘন্টায় করোনায় যে 3 জনের মৃত্যু হয়েছে তাদের 2 জন নারী এবং 1 জন পুরুষ। তাদের মৃত্যু হয়েছে ঢাকা, চট্টগ্রাম এবং খুলনা বিভাগে। উল্লেখ্য, সংক্রমণের শুরু থেকে এই পর্যন্ত দেশে 19,86,490 জনের সংক্রমণ শনাক্ত হয়েছে এবং এর মধ্যে সুস্থ হয়েছেন 19,10,477 জন, আর মৃত্যু ঘটেছে 29,188 জনের। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ শুনছিলেন সারাদিনের বিভিন্ন খবর। সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন।